হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো, আমরা আবারও চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। এবং এই পর্যায়েও আমরা কিন্তু এমসিকিউ সেকশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই এমসিকিউ সেকশন কিন্তু হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, আবারও আমরা আইএনএম সেগমেন্ট থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো রেখেছি। আইএনএম দেখো, তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে প্রায় 25 মার্কসের কিন্তু থাকবে, এবং বাকি 25 মার্কস ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকবে। সো এই 25 মার্কসের মধ্যে তোমাদেরকে সিকিওর করতে হবে কিন্তু পুরো 25 মার্কসই। তাই তোমাদের কিন্তু সেই লেভেলেরই প্রিপারেশন নিতে হবে যাতে ইন্ডিয়ান হিস্ট্রি এবং তার পাশাপাশি হচ্ছে আইএনএমের কোনো জায়গায় তোমরা কিন্তু মার্কস কাটবে না। ওকে, তো সেখান থেকে তোমাদের কিন্তু 50 মার্কস সিকিওর করতেই হবে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হচ্ছে তোমার সালের কোশ্চেন, ইয়ারলি কোশ্চেন রিপিটেশন হয়, কিন্তু সেটা লাস্ট কয়েক বছরে খুব। এখন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে যে বিষয়টা হয় সেটা হচ্ছে তোমাদের পাজেল করা বরাবরই দিত, এখন আরও বেশি বেড়ে গেছে, পাজেল করা অপশান দিয়ে তোমাদের কিন্তু সাজানো হয়। তাই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্ষেত্রে এটা একটা খুব বহুল প্রচলিত কথা আছে, 4টে অপশান, যতই কোশ্চেন সোজা হোক না কেন 4টে অপশান তোমাদের কিন্তু খুব ভালো করে রিড করতে হবে। 4টে অপশান রিড করে তবেই কিন্তু এখানে তোমরা আনসার করবে। তোমাদের জাস্ট দুটো অপশন পড়লে আর মনে হলো এখানেই উত্তরটা রয়েছে, তা কিন্তু নয়, হতেই পারে সঠিক উত্তরটা অপশন ডিতে রয়েছে। তাই এই পর্যায়ে আমরা তোমাদের সঙ্গে এমসিকিউগুলো নিয়ে যখন আলোচনা করছি, তার পাশাপাশি তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু তার পাশাপাশি একটা খাতা এবং পেন নিয়ে বসে যাও, কারণ আমাদের সঙ্গে তোমরাও কিন্তু এখানে নিজেরা কোশ্চেন আনসার সলভ করো এবং দেখো যে তোমরা কতটা কি উত্তর দিতে পারছো। কারণ এই সমস্ত ক্লাসেসগুলোর ডেসক্রিপটিভ ক্লাস অলরেডি আমাদের কিন্তু করানো হয়ে গেছে এবং যেগুলো চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু সবটাই সেখানে পেয়ে যাবে। এবং ডাব্লিউবিসিএস এর জন্য আমাদের যে কোর্সটা লঞ্চ হয়েছে সেই কোর্সের মধ্যে এই এমসিকিউ সেগমেন্টটাও কিন্তু হচ্ছে তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, যার জন্য এমসিকিউ সেটটা আমরা প্রিলিমিনারিকে মাথায় রেখে তৈরি করেছি। আমাদের প্রিপারেশন এখানে কিন্তু ডেসক্রিপটিভ ওরিয়েন্টেডও যেমন দেওয়া হচ্ছে, ডেসক্রিপটিভ প্রত্যেকটা বিষয়ের ক্লাস করানো হচ্ছে মেন্সকে মাথায় রেখে, এবং তার পাশাপাশি প্রিলিমিনারিকে মাথায় রেখে এরকম টাইপ অফ কোশ্চেন প্রিলিমিনারিতে আসে সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু বিভিন্ন এমসিকিউ সেট তোমাদের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা টপিক বেসড রাখছি। হিস্ট্রি যেরকম আজকে আমাদের রাখা রয়েছে, এরপর জিওগ্রাফি থেকেও আসবে। ওকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু এখানে দেখার সুযোগ পাচ্ছ, অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছ। যেসব কোশ্চেনে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া দরকার আমি অবশ্যই প্রোভাইড করে দেব, এবং যে সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন ইয়ারে রিপিটেশন হয়েছে, ডাব্লিউবিসিএস কোন কোন পরীক্ষাতে এসেছে সেটাও আমরা কিন্তু কোশ্চেনের পাশে তোমাদের যখন বলবো তখন কিন্তু মেনশন করে দেবো, যাতে তোমাদের আইডেন্টিফিকেশনে কোনো সমস্যা না হয়। কারণ এই কোশ্চেনের যে সেট রাখা রয়েছে এগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। ওকে, ডাব্লিউবিপিএসসিরই বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং বাছাই করা কোশ্চেন সেট নিয়ে আমরা কিন্তু এগুলো তৈরি করেছি। তাই এগুলোকে যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তার পাশাপাশি ডেসক্রিপটিভ ক্লাসেস যদি নিয়মিত ফলো করো এবং প্রিপারেশনকে মজবুত করবার জন্য মক টেস্টে নিয়মিতভাবে অ্যাপিয়ার হও, যেটা আমাদের এখানে কন্ডাক্ট করা হবে, তাহলে তোমাদের সিভিল সার্ভিস কিন্তু তোমাদের অনেকেরই যাদের ড্রিম জব তাদের কিন্তু সেটা সফলতার দিকে তোমরা এগিয়ে যাবে। কারণ এমসিকিউ সেগমেন্ট, কারণ কোথা থেকে প্রিলিমিনারিতে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু প্রিলিমিনারির ধাপটাই কভার করতে পারে না, প্রিলিমিনারির কাট অফ ক্লিয়ার করতে পারে না। তার একটা বড় কারণ হচ্ছে পরীক্ষা না দেওয়া, প্রিপারেশন শুধুমাত্র নিজে নিজে পড়া বা প্রিপেয়ার হওয়া, এবং তার পাশাপাশি হচ্ছে খুব বেশি কোশ্চেন আনসারের সঙ্গে পরিচিত না হওয়া। একটা টপিক শেষ হয়ে যাওয়ার পর সেই টপিক থেকে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করো, যদি মক টেস্ট না দাও, তুমি কি করে বুঝবে তোমার সেলফ প্রোগ্রেস? সেই প্রোগ্রেসটাকে বুঝতে গেলে তোমাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রিপারেশনটা যেমন কন্টিনিউ করতে হবে, তার পাশাপাশি তোমাকে কিন্তু নিজের প্রোগ্রেসের জন্য পরীক্ষা দেওয়া এবং কীরকম টাইপ অফ কোশ্চেন আসে সেগুলোর সাথে কিন্তু পরিচিতি লাভ করতে হবে। সেটার সুযোগ কিন্তু তুমি এখানে পাচ্ছ। টিসিএস মান্ত্রা তোমাদের জন্য কিন্তু এই জিনিসটা পুরোপুরিভাবে নিয়ে এসেছে, যেখানে প্রচুর কোশ্চেন আনসার তুমি কিন্তু ডিসকাশনের সুযোগ পাবে এখানে।
কারণ আমরা এখানে ডিসকাস করছি এবং তার পাশাপাশি আমাদের সপ্তাহে একদিন করে WBCS এর যে কোর্সটা লঞ্চ হয়েছে সেখানে সপ্তাহে একদিন করে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকবে, যেখানে টিচাররা থেকে তোমাদের লাইভ কোশ্চেন আনসারের উত্তর দেবে। সমস্ত কিছুরই ব্যবস্থা কিন্তু এখানে থাকছে, শুধু তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু আরও বেশি শানিত করতে হবে। ওকে, এই পর্যায়ে আমরা কিন্তু MCQ রেখেছি, সেটা হচ্ছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়, হুইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর WBCS বাট আদার এক্সাম অফ WBPSC অ্যান্ড সাইমালটেনিয়াসলি আদার স্টেট সিভিল সার্ভিস এক্সাম। সেখানেও কিন্তু গভর্নর জেনারেল এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও বিভিন্ন পরীক্ষাতে কিন্তু গভর্নর জেনারেল এবং ভাইসরয় হচ্ছে ইম্পর্টেন্ট সেগমেন্ট, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসেই আসে। চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে প্রথম সেটের প্রথম কোশ্চেন। ইন হুইচ ইয়ার দ্য অফিস অফ গভর্নর জেনারেল ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং দ্য ব্রিটিশ ইন্ডিয়া? তাহলে কোন ইয়ারে গভর্নর জেনারেল ক্রিয়েটেড হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াতে? ওকে, দেখো এক্ষেত্রেও তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। A 1773 AD, অপশন B 1757 AD, অপশন C 1760 AD and অপশন D 1765 AD. সো রাইট আনসার ইজ 1773 AD. আমরা কিন্তু অ্যাক্ট বলিনি, মাইন্ড ইট, ইয়ার বলেছি। কোশ্চেনের মধ্যেই কিন্তু অনেক ধাঁধা থাকে, যেগুলোকে সলভ করলে WBCS প্রিলিমিনারি কিন্তু ক্লিয়ার হতে পারে। তাই ধাঁধাগুলোকে বুঝতে হবে, জানতে হবে, যেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে ডিসকাস করব MCQ সেটে। সো প্রত্যেকটা আনসার, প্রত্যেকটা কোশ্চেনকে খুব ভালোভাবে মন দিয়ে শোনো যারা ওই পারে দেখছো স্ক্রিনের। সো রাইট আনসার ইজ 1773 AD. নেক্সট, নাম্বার 2 কোশ্চেন। Who among the following is popularly known as father of civil services in India? তাহলে এদের মধ্যে কাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ফাদার বলা হয়? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ কার্টিয়ার, অপশন বি হ্যারি ভার্লেস, অপশন সি লর্ড কর্নওয়ালিস অ্যান্ড অপশন ডি ওয়ারেন হেস্টিংস। সো ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া, যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তোমরা এত প্রিপেয়ার হচ্ছ ব্রিটিশ ইন্ডিয়াতে, সেই ফাদার অফ সিভিল সার্ভিস বলা হতো কিন্তু হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন। নাম্বার 3, which British Governor General founded the Public Works Department in India? তাহলে এদের মধ্যে কোন ব্রিটিশ গভর্নমেন্ট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন? ওকে, দেখো এক্ষেত্রেও কিন্তু তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, দেখো অপশন এ লর্ড এলেনবার্গ, অপশন বি লর্ড অকল্যান্ড, অপশন সি লর্ড ডালহৌসি অ্যান্ড অপশন ডি লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে দেখো লর্ড ডালহৌসি। ওকে, সো লর্ড ডালহৌসির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। হি ইজ কল্ড, হি ফাউন্ডেড দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ইন ইন্ডিয়া, PWD. Next, number 4 question. Who among the following British Governor General abolished the slavery in India? তাহলে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ডিয়া থেকে স্লেভারি অ্যাবলিশড করেছিলেন? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, দেখো অপশন এ লর্ড এলেনবার্গ, অপশন বি স্যার চার্লস মেটক্যাফে, অপশন সি লর্ড অকল্যান্ড অ্যান্ড অপশন ডি লর্ড আমহার্স্ট। সো রাইট আনসার উইল বি কিন্তু দ্য গভর্নর জেনারেল যে অ্যাবলিশড করেছিলেন স্লেভারি, তিনি কিন্তু দাসত্ব, তিনি হচ্ছেন লর্ড এলেনবার্গ। লর্ড এলেনবার্গের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। এটা কিন্তু অ্যাবলিশড হয়েছিল, আমরা একটু মেনশন করে নেব। দেখো চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে।
ওকে, নেক্সট, who was the British Governor General when Bombay was designated as presidency? তাহলে কোন গভর্নর জেনারেলের সময় বম্বে ডেজিগনেটেড অ্যাজ আ প্রেসিডেন্সি? ওকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। কোন গভর্নর জেনারেলের টাইমে বম্বে প্রেসিডেন্সির হচ্ছে বম্বে ডেজিগনেটেড অ্যাজ আ প্রেসিডেন্সি? দেখো এক্ষেত্রেও কিন্তু হচ্ছে তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ লর্ড হেস্টিংস, অপশন বি দেখো লর্ড আমহার্স্ট, ওকে, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড বেন্টিং, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে লর্ড অকল্যান্ড। ওকে, দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। সো ওয়ারেন হেস্টিংসের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। তার সময় কিন্তু বম্বে ডেজিগনেটেড অ্যাজ প্রেসিডেন্সি। Another number 6 question. The English made an official language. Okay, তো ইংলিশ মেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো আন্ডার দ্য রিজিয়ন অফ হুইচ গভর্নর জেনারেল? তাহলে কোন গভর্নর জেনারেলের টাইমে ইংরাজি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছিল? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং, ওকে, অপশন বি লর্ড অকল্যান্ড, অপশন সি লর্ড মেটক্যাফে, অ্যান্ড অপশন ডি লর্ড হার্ডিঞ্জ। তাহলে কার টাইমে ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছিল? সো রাইট আনসার উইল বি অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। সো উইলিয়াম বেন্টিংয়ের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট নাম্বার 7 কোশ্চেন। দেখো বেসিক কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার রিপিটেশন হয় বা পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তাই, যেটা কিন্তু হচ্ছে খুব কনফিউশনের জায়গা এবং অনেকেই কিন্তু কনফিউজড হয়। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিটেশন হয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং সমস্ত পরীক্ষায়। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড মেয়ো, অ্যান্ড অপশন ডি লর্ড ডালহৌসি। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ওকে,
সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে হচ্ছে, সঠিক উত্তর হবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। সো ওয়ারেন হেস্টিংসের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে দেব। আর ফার্স্ট অফিসিয়াল গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া সেটা কিন্তু ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়ামের কিন্তু হচ্ছে ওয়ারেন হেস্টিংস, 1773 থেকে 1785। আর উইলিয়াম বেন্টিং ছিলেন হচ্ছেন অফিসিয়াল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা কিন্তু হচ্ছে 18, দেখো আমরা একটু টাইম পিরিয়ডটা মেনশন করে দেবো। The first Governor General of Fort William from 1773 to 1785। ওকে, দেখো ওকে, নেক্সট number 8 question. At the time of establishment of Asiatic Society of Calcutta, who was Governor General of Bengal? তাহলে এশিয়াটিক সোসাইটি যখন প্রতিষ্ঠা হলো, ওকে, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল when established, who was the Governor General of Bengal? এক্ষেত্রেও দেখো চারটে অপশন দেওয়া রয়েছে আমাদের। অপশন এ দেখো লর্ড কর্নওয়ালিস, ওকে। অপশন দেখো বিতে দেওয়া রয়েছে লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড ওয়েলেসলি, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে লর্ড বেন্টিং। তাহলে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার দেখো 1784, এবং ওয়ারেন হেস্টিংস তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। সো ওয়ারেন হেস্টিংসের পাশে আমরা টিকমার্ক করে নেব, পাশে আমরা এই ইনফরমেশনটাও অ্যাডিশন করে নেব। লিখে নেব আমরা এশিয়াটিক সোসাইটি was established in 1784. Next, number 9. Who among the following abolished dual government system of Bengal? তাহলে এদের মধ্যে কে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম অফ বেঙ্গল অ্যাবলিশড করেছিলেন? এক্ষেত্রে দেখো চারটে অপশন। অপশন এ রবার্ট ক্লাইভ, ওকে। অপশন বিতে দেখো লর্ড কর্নওয়ালিস, ওকে। অপশন সিতে দেখো রয়েছে ওয়ারেন হেস্টিংস, অ্যান্ড অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ডুয়াল গভর্নমেন্ট হচ্ছে অ্যাবলিশড করেছিলেন কিন্তু ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। সো ওয়ারেন হেস্টিংসের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। অ্যান্ড তাহলে কোশ্চেন জাগবে, একজন যখন অ্যাবলিশড করেছিল তাহলে দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিল? ওকে, সো আমরা একটু লিখে নেব দ্য ডুয়াল গভর্নমেন্ট
was established by Robert Clive. Very, very important. Okay. The dual government was established by Lord Robert Clive. Okay. এই ইনফরমেশনটা দেখো আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে কিন্তু আন্ডারলাইন করে দিলাম। দ্য ডুয়াল গভর্নমেন্ট ওয়াজ এস্টাবলিশড বাই রবার্ট ক্লাইভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। নেক্সট নাম্বার 10, হুইচ গভর্নর জেনারেল, দেখো হুইচ গভর্নর জেনারেল ওয়াজ প্রসিকিউটেড ফর ইমপিচমেন্ট। তাহলে কোন গভর্নর জেনারেলকে ইমপিচমেন্টের জন্য প্রসিকিউট করা হয়েছিল? ঠিক আছে, প্রসিকিউট করা হয়েছিল। এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে। ওকে, অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড ক্লাইভ, অপশান সিতে দেখো লর্ড কর্নওয়ালিস এবং অপশান ডি লর্ড ওয়েলেসলি। তাহলে কোন গভর্নর জেনারেলকে প্রসিকিউটেড করা হয়েছিল ইমপিচমেন্টের জন্য? না, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ ওয়ারেন হেস্টিংস। সো হেস্টিংসের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 11, দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা আমরা একটু সংশোধন করে নেব। দেখো, দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ফ্রম ক্যালকাটা টু দিল্লি ওয়াজ অ্যাফেক্টেড ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে কোন তোমার হচ্ছে কার সময়ে, তাই তো, কার সময়ে দেখো ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেখানে ক্যালকাটা থেকে দিল্লি, আমরা জানি ইয়ারটা 1911, ঠিক আছে। তো ক্যালকাটা টু দিল্লি সেটাকে ট্রান্সফার করা হয়েছিল। সেই সময় কে ভাইসরয় ছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু 4টে অপশান। অপশান এ লর্ড মিন্টো, অপশান বি লর্ড হার্ডিঞ্জ, অপশান সি লর্ড চেমসফোর্ড অ্যান্ড অপশান ডি লর্ড রিডিং। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু কোন ভাইসরয়ের সময়? না, লর্ড হার্ডিঞ্জের সময়। ওকে, ইয়ারটা হচ্ছে কিন্তু দেখো 1911। ওকে, তাহলে 1911-এ এই হার্ডিঞ্জের সময় কিন্তু ক্যালকাটা টু দিল্লি ট্রান্সফার হয়েছিল। নেক্সট নাম্বার 12, নেক্সট নাম্বার 12 কোশ্চেন, হু এস্টাবলিশড দ্য জুডিশিয়াল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে কে জুডিশিয়াল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের 4টে অপশন। অপশন এ লর্ড মেও, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড এটলি অ্যান্ড অপশন ডি হচ্ছে লর্ড কার্জন।
তাহলে কার সময়ে ইন্ডিয়াতে জুডিশিয়াল অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল? না, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, লর্ড কর্নওয়ালিস। ওকে, নেক্সট দেখো নাম্বার 13 কোশ্চেন। Number 13 question, the tomb of Cornwallis was situated at, তাহলে লর্ড কর্নওয়ালিসের স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? এক্ষেত্রেও কিন্তু দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ গাজীপুর, অপশন বি দেখো ওয়ালিয়া, অপশন সি বারাণসী অ্যান্ড অপশন ডি গোরখপুর। তাহলে টম্ব অফ লর্ড কর্নওয়ালিস সিচুয়েটেড কিন্তু হচ্ছে গাজীপুর, হুইচ ইজ সিচুয়েটেড ইন উত্তরপ্রদেশ। সো গাজীপুরের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব, ব্র্যাকেটে লিখে নেব হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট নাম্বার 14, very very important. Between whom the Treaty of Basin is signed? তাহলে বেসিনের সন্ধি কোন দুজনের মধ্যে হয়েছিল? এক্ষেত্রেও কিন্তু হচ্ছে দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। ইংলিশ, অপশন এ ইংলিশ অ্যান্ড বাজিরাও, অপশন বি ইংলিশ অ্যান্ড বাজিরাও টু, ওকে, ইংলিশ মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড বাজিরাও টু, অপশন সি ফ্রেঞ্চ অ্যান্ড বাজিরাও ওয়ান, অপশন ডি দ্য ডাচ অ্যান্ড বাজিরাও টু। এক্ষেত্রে কিন্তু হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ট্রিটি অফ বাসিনের সন্ধি কিন্তু হয়েছিল, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার টু, এটা হচ্ছে 1802 সালে। ওকে, বাজিরাও টু এর সঙ্গে কিন্তু হয়েছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো আমরা কিন্তু টিক মার্ক করে নেব। আর এটার ইয়ার হচ্ছে, ইয়ারটাও অ্যানাদার ইম্পর্টেন্ট, 1802। ওকে, তাহলে 1802 সালে কিন্তু ট্রিটি অফ বেসিন, অলরেডি আমরা কোশ্চেনও মেনশন করে দিচ্ছি, এখানেও মেনশন করলাম, অসুবিধা কিছু নেই। 1802 সালে ট্রিটি অফ বেসিন সাইন হয়েছিল। ইংলিশ মানে হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, নেক্সট দেখো নাম্বার 15 কোশ্চেন, ফার্স্ট মারাঠা পার্সোনালিটি হু অ্যাকসেপ্ট দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স টু লর্ড ওয়েলেসলি ওয়াজ। তাহলে প্রথম মারাঠা পার্সোনালিটি যে লর্ড ওয়েলেসলির সাবসিডিয়ারি অ্যালায়েন্স নীতি অ্যাকসেপ্ট করেছিল। ওকে, তাহলে সাবসিডিয়ারি অ্যালায়েন্স অধীনতামূলক মিত্রতা নীতি কে অ্যাকসেপ্ট করেছিল, কোন মারাঠা পার্সোনালিটি? দেখো এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া আছে। অপশন এ পেশোয়া বাজিরাও টু, অপশন বি রঘুজি ভোসলে, অপশন সি দৌলত রায় সিন্ধিয়া অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে কিন্তু প্রথম যে মারাঠা পার্সোনালিটি সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করেছিলেন তিনি কিন্তু হচ্ছে বাজিরাও টু। তো পেশোয়া
বাজিরাও 2, বাজিরাও 2 এর পাশে আমরা কিন্তু দেখো টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট দেখো এরকম মানে একটা কোশ্চেনকে বিভিন্ন রকমভাবে দেওয়া যেতে পারে। 16-এর কোশ্চেনটা দেখো, সাবসিডারি অ্যালায়েন্স ওয়াজ ইমপ্লিমেন্টেড ডিউরিং দ্য রিজিয়ন অফ। তাহলে সাবসিডারি অ্যালায়েন্স কার সময় কোন দেখো কার সময় হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছিল। এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি স্যার জন সোর, ওকে, অ্যান্ড অপশন ডি হচ্ছে লর্ড অকল্যান্ড। সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে লর্ড ওয়েলেসলি। তাহলে সাবসিডারি অ্যালায়েন্স ইমপ্লিমেন্টেড হয়েছিল ডিউরিং দ্য রিজিয়ন অফ লর্ড ওয়েলেসলি। নাম্বার 17, দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু জয়েন্ট দ্য সাবসিডারি অ্যালায়েন্স। তাহলে প্রথম ইন্ডিয়ান রুলার, ওকে, ফার্স্ট ইন্ডিয়ান রুলার যে সাবসিডারি অ্যালায়েন্সে কিন্তু জয়েন করেছিল। ওকে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ দেখো দ্য নবাব অফ আওয়াধ, ওকে, নবাবের দেখো অযোধ্যার নবাব। অপশন বি নিজাম অফ হায়দ্রাবাদ, অপশন সি পেশোয়া বাজিরাও 2, অপশন ডি দ্য কিং অফ ট্রাভাঙ্কোর। তাহলে প্রথম যে ইন্ডিয়ান রুলার সাবসিডারি অ্যালায়েন্স নীতি অ্যাকসেপ্ট করেছিল তিনি হচ্ছেন কিন্তু নিজাম। হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথম অ্যাকসেপ্ট করেছিলেন সাবসিডারি অ্যালায়েন্স অ্যাজ অ্যান ইন্ডিয়ান হিসেবে। নিজাম, হায়দ্রাবাদের নিজাম ওয়েলেসলির এই নীতি। নেক্সট দেখো, তাহলে সাবসিডারি অ্যালায়েন্সেস কারা অ্যাকসেপ্ট করেছিল সেটা যখন আমরা দেখছি, কারা অ্যাকসেপ্ট করেছিল, প্রথম কোন মারাঠি অ্যাকসেপ্ট করেছিলেন, ঠিক আছে, সেগুলো সমস্ত কিছুটাই আমরা যখন দেখলাম, তাহলে সাবসিডারি অ্যালায়েন্সেস ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই, কে অ্যাকসেপ্ট করেনি। এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। দেখো দ্য নিজাম, অপশন এ দ্য নিজাম অফ হায়দ্রাবাদ, ওকে, অপশন বি দ্য হলকার স্টেট অফ ইন্দোর, ওকে, অপশন সি দেখো দ্য রাজপুর স্টেট অফ যোধপুর, ওকে, অ্যান্ড অপশন ডি দ্য রুলার অফ মাইসোর। তাহলে এদের মধ্যে কে সাবসিডারি অ্যালায়েন্স নীতি গ্রহণ করেননি? না, সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে দ্য রুলার অফ মাইসোর। ওকে, মাইসোরে টিপু সুলতান সে কিন্তু হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্সেস নীতির মধ্যে প্রবেশই করেনি। সো রাইট আনসার উইল বি দ্য রুলার অফ মাইসোর। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 19। দেখো অ্যাংলো নেপাল ওয়ার, ওকে, অ্যাংলো নেপাল ওয়ার ডিউরিং দ্য রিজিয়ন অফ কার সময়কালে হয়েছিল। ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু হচ্ছে চারটে অপশন দেওয়া রয়েছে। এই ওয়ারটা মেনলি হয়েছিল অ্যাংলো নেপালিজ ওয়ার। আমরা একটু লিখে নেব। দেখো আঠেরোশো 14 থেকে 1816। ওকে, তাহলে 1814 থেকে 1816 এই টাইমে কিন্তু হয়েছিল হচ্ছে অ্যাংলো নেপালিজ ওয়ার। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু
চারটে অপশন দেওয়া রয়েছে কার সময় কিন্তু অ্যাংলো নেপালিজ ওয়ারটা হয়েছিল। ওকে, তাহলে অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ওকে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড হেস্টিংস। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড ওয়েলেসলি। ওকে, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে যখন অ্যাংলো নেপালিস ওয়ার হয়েছিল সেই সময় কে ছিলেন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে লর্ড হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য গভর্নর জেনারেল at the time of Anglo-Nepalese War. নেক্সট, বিখ্যাত অ্যাংলো নেপালিস ওয়ারের পরই এটা হয়েছিল, যার জন্য এই কোশ্চেনটা রাখা হয়েছে। দেখো, ট্রিটি অফ সিগাউলি, ওকে, ট্রিটি অফ সিগাউলি ওয়াজ সাইন্ড, ওকে, ট্রিটি অফ সিগাউলি ওয়াজ সাইন্ড টু প্লেস ইন দ্য ওয়ার। দেখো এটা কবে সাইন করা হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু চারটে অপশান দেওয়া রয়েছে। অপশন এ 1800 AD, অপশন বি 1803 AD, অপশন সি 1805 AD অ্যান্ড অপশন ডি 1816 AD। সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে দেখো 1816 AD। সো 1816 ADর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব ট্রিটি অফ সিগাউলি। ওকে, নেক্সট, 21 কোশ্চেন। দেখো, দ্য অ্যাংলো মারাঠা ওয়ার ইজ রিলেটেড টু। তাহলে অ্যাংলো মারাঠা ওয়ার যখন হয়েছিল সেই সময় দেখো কে ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল বলো বা ভাইসরয় বলো, কে ছিলেন, তাই তো? এই ধরনের টাইপ অফ কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু তুলে দেয়। ওকে, অপশন এতে দেখো দেওয়া রয়েছে স্যার জন সোর। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড ওয়েলেসলি। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড হেস্টিংস অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে লর্ড কর্নওয়ালিস। তাহলে অ্যাংলো মারাঠা ওয়ার, ইংরেজদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ হয়েছিল, যখন হয়েছিল তখন কিন্তু গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন কিন্তু হচ্ছে আমরা দেখে নেব লর্ড হেস্টিংস। সো অপশন সি লর্ড হেস্টিংস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, আচ্ছা, অ্যাংলো মারাঠা ওয়ারের অ্যাংলো মারাঠা ওয়ার অনেকগুলো হয়েছিল, ঠিক আছে, এই সংক্রান্ত ডেসক্রিপটিভ ক্লাস তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু টোটালটা রয়েছে, এখানে আর আমরা ওই জন্য ইন ডিটেলে বললাম না। দেখো নাম্বার 22 কোশ্চেন। স্যার থমাস মুনরো ওয়াজ গভর্নর অফ মাদ্রাজ। ওকে, স্যার থমাস মুনরো যিনি বিখ্যাত মাদ্রাসের গভর্নর ছিলেন, ওকে, কোন সময়ে দাঁড়িয়ে, কোন সময়ে স্যার থমাস মুনরো ওয়াজ দ্য গভর্নর অফ মাদ্রাজ? এক্ষেত্রেও কিন্তু দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1820 থেকে 1887, সরি 1820 থেকে 1827 এডি, অপশন বিতে 1819 থেকে 1826 এডি, অপশন সিতে 1822 থেকে 1829 এডি অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 1818 থেকে 1825 এডি। ওকে, সো তাহলে থমাস মুনরো গভর্নর ছিলেন কিন্তু হচ্ছে গভর্নর অফ মাদ্রাসের হয়েছিলেন কিন্তু 1819 থেকে 1826 অবধি। ওকে, সো 18, নেক্সট আমাদের নাম্বার 22 কোশ্চেন। স্যার থমাস মুনরো ওয়াজ গভর্নর অফ মাদ্রাজ ডিউরিং ইয়ার্স। দেখো এক্ষেত্রে চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1820 থেকে 1827 এডি, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1819 থেকে 1826 এডি, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1822 থেকে 1829 এডি অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে
1818 থেকে 1825 এডি। সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ 1820 থেকে 1827 এডি। আমরা অপশন এর পাশে কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, so Thomas Munro was the governor of Madras during 1820 থেকে 1827 এডি। Number 23 question, on the basis of maladministration, which governor general had taken the administration of Mysore state? তাহলে maladministration এর উপর বেস করে কোন গভর্নর জেনারেল মাইসুর স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড হেস্টিংস, অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং অ্যান্ড অপশন ডি লর্ড হার্ডিঞ্জ। সো রাইট আনসার উইল বি অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, তিনি কিন্তু মাইসোর স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনের চার্জ নিয়েছিলেন। নেক্সট দেখো, হুইচ গভর্নর জেনারেল, নাম্বার 24 কোশ্চেন দেখো, হুইচ গভর্নর জেনারেল অফ বেঙ্গল was associated with থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার? তাহলে এদের মধ্যে বেঙ্গলের কোন গভর্নর জেনারেল দেখো থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন বা সম্পর্কিত ছিলেন? দেখো এক্ষেত্রেও কিন্তু তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, আমরা একটু অপশনগুলো পড়ে নেব। অপশন এতে দেখো দেওয়া রয়েছে ওয়ারেন হেস্টিংস, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে স্যার জনসোর, অপশন ডি দেখো দেওয়া রয়েছে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে সেই সময় দাঁড়িয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সময়? সঠিক উত্তর হবে কিন্তু রাইট আনসার ইজ লর্ড কর্নওয়ালিস। ওকে, সো লর্ড কর্নওয়ালিসের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। Governor General of Bengal, Third Anglo-Mysore War was Lord Cornwallis. Next, 25. Soti system was abolished by.
তাহলে সতী সিস্টেমের বিলোপ সাধন কে ঘটিয়েছিলেন? এক্ষেত্রেও দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে লর্ড ওয়েলেসলি, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে লর্ড রিপন। তাহলে সতী সিস্টেমের বিলোপ সাধন কে ঘটিয়েছিলেন? না, সঠিক উত্তর হবে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। সো উইলিয়াম বেন্টিংয়ের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, another very very important question, number 26. In which year সতী সিস্টেম was abolished by উইলিয়াম বেন্টিং? তাহলে কোন বছর সতী সিস্টেম উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা অ্যাবলিশড হয়েছিল? এক্ষেত্রেও দেখো 4টে অপশন। অপশন এ 1825 এডি, অপশন বি 1827 এডি, অপশন সি 1829 এডি, অ্যান্ড অপশন ডি 1830 এডি। দ্য রাইট আনসার উইল বি অপশন সি 1829 এডি। তাহলে 1829 এডিতে সতী সিস্টেম অ্যাবলিশড হয়েছিল। ওকে, দেখো 27, আওয়াধ ওয়াজ অ্যানেক্সড, তাই তো? দেখো আওয়াধ ওয়াজ অ্যানেক্সড, কিসের কারণের জন্য আওয়াধ অ্যানেক্সড করা হয়েছিল? অপশন এতে দেখো দেওয়া রয়েছে ব্রিটিশ এম্পায়ার, ডেফিনেটলি তারাই অ্যানেক্সড করেছিল। সো আওয়াধ ওয়াজ অ্যানেক্সড টু ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বাই কী কী কারণের জন্য? অপশন এতে দেখো দেওয়া রয়েছে ডক্ট্রিন অফ ল্যাপস, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে বাই ডিক্লিয়ারিং দ্য স্টেট ওয়াজ ম্যাল অ্যাডমিনিস্ট্রেড, তাই তো? তার প্রশাসন সমস্ত কিছুটাই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে বাই ওয়েজিং ওয়ার। তাহলে কিসের কারণের জন্য দেখো আওয়াধ ওয়াজ অ্যানেক্সড? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু by declaring the state as maladministered. ম্যাল অ্যাডমিনিস্ট্রেটের জন্য আওয়াধ কিন্তু ব্রিটিশ এম্পায়ার অ্যানেক্সড করেছিল। সো রাইট আনসার ইজ অপশন সি। নেক্সট 29, সিন্ধ ওয়াজ অ্যানেক্সড বাই ব্রিটিশ। তাহলে সিন্ধ ব্রিটিশরা কবে অ্যানেক্সড করেছিল? ওকে, এক্ষেত্রেও দেখো 4টে ইয়ার রয়েছে। অপশন এ 1843, অপশন বি 1845, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1849, অ্যান্ড অপশন ডি 1854. সো রাইট আনসার ইজ অপশন এ 1843। 1843 এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। আর অ্যানেক্সড হয়েছিল 17th ফেব্রুয়ারিতে। ওকে, সিন্ধ ওয়াজ অ্যানেক্সড। নেক্সট, দেখো দ্য কনকোয়েস্ট অফ সিন্ধ বাই ব্রিটিশ ওয়াজ কমপ্লিটেড ডিউরিং দ্য পিরিয়ড অফ। তাহলে সিন্ধ যখন অ্যানেক্সড করা হয়েছিল সেই সময় গভর্নর মানে কমপ্লিটেড, তখন ডিউরিং দ্য পিরিয়ড হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল। এক্ষেত্রেও দেখো 4টে অপশন। অপশন এ লর্ড এলেনবার্গ, অপশন বি লর্ড হার্ডিঞ্জ, অপশন সি লর্ড অকল্যান্ড, অ্যান্ড অপশন ডি লর্ড আমহার্স্ট। তাহলে সিন্ধ যখন অ্যানেক্সড হয়েছিল সেই সময় কিন্তু ব্রিটিশ যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছে লর্ড এলেনবার্গ। সো এলেনবার্গের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট, নাম্বার 30, দেখো দ্য ফার্স্ট রেলওয়ে ইন ইন্ডিয়া ওয়াজ লেড ডাউন ডিউরিং দ্য পিরিয়ড অফ।
তাহলে ইন্ডিয়াতে প্রথম রেল লাইন কার সময়ে বসানো হয়েছিল, কোন গভর্নর জেনারেল অথবা ভাইসরয়ের টাইমে করানো হয়েছিল? দেখো এক্ষেত্রেও কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড ওয়েলেসলি অ্যান্ড অপশন ডি লর্ড লিটন। তাহলে ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া ওয়াজ লেড ডাউন ডিউরিং দ্য পিরিয়ড অফ অপশন এ লর্ড ডালহৌসি। তাহলে ডালহৌসির টাইমে কিন্তু ফার্স্ট রেলওয়ে লাইন বসানো হয়েছিল। দেখো নাম্বার 31 কোশ্চেন, দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ওয়াজ ওপেন্ড ইন ইন্ডিয়া বিটুইন, তাহলে প্রথম রেলওয়ে লাইন ইন্ডিয়াতে ওপেন্ড হয়েছিল। দেখো এক্ষেত্রেও কিন্তু তোমাদের 4টে অপশন দেওয়া রয়েছে। অপশন এ হাওড়া অ্যান্ড শ্রীরামপুর, হাওড়া অ্যান্ড শ্রীরামপুরের মধ্যে, অপশন বি বম্বে টু থানে, অপশন সি মাদ্রাস টু গুন্টুর অ্যান্ড অপশন ডি দিল্লি টু আগ্রা। তাহলে ফার্স্ট রেলওয়ে লাইন কিন্তু ওপেন হয়েছিল হচ্ছে অপশন বি বম্বে টু থানে। সো বম্বে টু থানের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। আর এই রেলওয়ে লাইন, টেলিগ্রাফ, এগুলো সব কিন্তু ওপেন হয়েছিল লর্ড ডালহৌসির টাইমে। ওকে, দেখো আমরা যখন রেলওয়ে লাইন দেখলাম কার সময় শুরু হয়েছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাও তো জানা দরকার যে ফার্স্ট রেলওয়ে লাইন কার সময় কিন্তু স্টার্টেড। ওকে, so the first railway line in India was started in the year, এটা কিন্তু WBCS এর কোশ্চেন। দেখো এখানে 4টে অপশন, একবার অপশনগুলো বলে দিই। 1853 অপশন এ, অপশন বি 1850, অপশন সি 1840, অপশন ডি 1890। দেখো তুলনামূলকভাবে তোমাদের কনফিউশনের কোনো জায়গা নেই, কারণ 53 তোমরা জানো, ঠিক আছে, 21 মাইল স্ট্রেচেস। কনফিউশনটা তখন হবে, পাজল করা কোশ্চেন কখন থাকে, 1863, 1843, now see the option. Okay, the option, দেখো অপশনগুলো দেখে কিন্তু তোমাদের কিন্তু মনে হবে, যখন তোমরা পরীক্ষার হলে যখন একসঙ্গে অনেকগুলো বিষয় পড়ে যাবে তখনই কিন্তু পাজেলড হওয়া শুরু হবে। এখানে একটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি করছো দেখছো বলে পাজেলড হওয়ার অবকাশ নেই, কিন্তু যখন একসঙ্গে অনেক কিছু সাবজেক্ট নিয়ে তোমাদের হলে যখন যেতে হবে তখন কিন্তু ওই 53 কিন্তু 63 হয়ে যাওয়ার হাই চান্সেস। সো 53, 63 আমরা একটু অপশনগুলোকে দেখো একটু চেঞ্জ করে দিলাম। ওকে, সো চেঞ্জ করলে অপশন কিন্তু আরও বেশি পাজেল করছে তোমাদেরকে। এবার কারো কাছে মনে হবে এটা হতে পারে 63, হতে পারে 43, কিন্তু আমরা যারা এখানে প্রিপেয়ার হচ্ছি তারা কিন্তু কনফিউজড হব না, কারণ অলরেডি আই হ্যাভ মেনশনড ইট, কি ফার্স্ট রেলওয়ে লাইন ইন্ডিয়াতে কিন্তু ওপেন হয়েছিল হচ্ছে 1853। ওকে, এরকমভাবেই কিন্তু মানে কোশ্চেন যে তোমাদের খুব টাফ থাকে তা নয়, কিন্তু কোশ্চেন তোমাদেরকে পাজেলড করবে। ওকে, এই ধরনের এইটাই হচ্ছে WBCS প্রিলিমিনারি, তাই পাজেলড হওয়ার কোনো অবকাশ নেই, আর পাজেলটা এইভাবে করা হয়। ওকে, নেক্সট নাম্বার 33, দেখো হুইচ কোম্পানি স্টার্টেড দ্য ফার্স্ট রেলওয়ে সার্ভিস ইন ইন্ডিয়া। তাহলে এদের মধ্যে কোন কোম্পানি প্রথম রেলওয়ে সার্ভিস চালু করেছিল? এক্ষেত্রেও দেখো হচ্ছে তোমাদের কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। অপশন এ ইস্টার্ন রেলওয়ে, অপশন বি গ্রেট ইন্ডিয়া পেনিনসুলার রেলওয়ে, অপশন সি মাদ্রাজ রেলওয়ে অ্যান্ড অপশন ডি আওয়াধ তিরহুট রেলওয়ে। ওকে, সো ফার্স্ট রেলওয়ে লাইন যেটা চালু হয়েছিল সেটা কোন কোম্পানি চালু করেছিল, এটাও কিন্তু হচ্ছে পরীক্ষার একটা কোশ্চেন। দেখো সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে গ্রেট ইন্ডিয়া পেনিনসুলার রেলওয়ে, অপশন বি। ওকে, বেশ। নাম্বার 34, দেখো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1845 to 55 বাই, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা PWD যেটা চালু হয়েছিল সেটা কে চালু করেছিলেন? এক্ষেত্রে দেখো 4টে অপশন। অপশন এতে দেখো দেওয়া রয়েছে
লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি দেখো লর্ড অকল্যান্ড অ্যান্ড অপশন ডি ওয়ারেন হেস্টিংস। ওকে, দেখো তাহলে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কার সময়, কোন ব্রিটিশের সময় চালু হয়েছিল, কে সেই সময় ছিলেন? এক্ষেত্রেও কিন্তু দেখো চারটে অপশন গুলো আমরা দেখে নিলাম। সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে অপশন এ, দেখো লর্ড ডালহৌসি। ওকে, সো লর্ড ডালহৌসির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট। Number 35 question. In whose rule Widow Remarriage Act was implemented? তাহলে Widow Remarriage Act কার সময় ইমপ্লিমেন্টেড হয়েছিল? ওকে, অপশন এ তে দেখো দেওয়া রয়েছে, মানে কার সময় চালু হয়েছিল। ওকে, অপশন এ তে লর্ড ডালহৌসি। ওকে, দেখো অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি স্যার হেনরি হার্ডিঞ্জ অ্যান্ড অপশন ডি লর্ড লরেন্স। তাহলে কার সময় উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস্ট হয়েছিল? না এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু সঠিক উত্তরটা দেখো, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি কিন্তু হচ্ছে সেটাকে এনঅ্যাক্টেড করেছিলেন, আর ইমপ্লিমেন্টেশনটা হয়েছিল কিন্তু ক্যানিংয়ের টাইমে এসে। সো পাস্ট ডিউরিং দ্য টাইম অফ লর্ড ক্যানিং। ওকে, উইডো রিম্যারেজ অ্যাক্ট যার ইয়ারটা হচ্ছে কিন্তু 1856। ওকে, নেক্সট। দেখো 36-এর কোশ্চেন, কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন ওয়াজ রিড আউট বাই লর্ড ক্যানিং অন 1st নভেম্বর 1858। তাহলে কুইনের যে প্রোক্লেমেশন যেটা লর্ড ক্যানিং রিড আউট করেছিলেন, ওকে, তো সেটা কোথায় হয়েছিল? রিড আউট অন 1st নভেম্বর 1858 কোন শহরে হয়েছিল? এক্ষেত্রেও দেখো তোমাদের কিন্তু চারটে অপশন দেখো এখানে কিন্তু দেওয়া আছে। অপশন এ এলাহাবাদ, অপশন বি দেখো ক্যালকাটা, অপশন সি হচ্ছে বম্বে, অপশন ডি মাদ্রাজ। So right answer is
এক্ষেত্রে কিন্তু কুইন ভিক্টোরিয়ার প্রোক্লেমেশন পড়া হয়েছিল কিন্তু এলাহাবাদের দরবার থেকে। ওকে, সো রাইট আনসার ইজ এলাহাবাদ। নেক্সট দেখো আমাদের 37 কোশ্চেন, হুইচ গভর্নর জেনারেল হ্যাড অ্যাবলিশড স্লেভারি। তাহলে এদের মধ্যে কোন গভর্নর জেনারেল দাসত্বকে অ্যাবলিশড করেছিল? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড এলেনবর্গ, অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং অ্যান্ড অপশন ডি স্যার জন সোর। তাহলে এদের মধ্যে স্লেভারিকে কে অ্যাবলিশড করেছিলেন? না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি লর্ড এলেনবর্গ। সো এলেনবর্গের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট 38, পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং দ্য টেনিওর। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেছিলেন? পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং দ্য টেনিওর অফ, অপশন এ দেখো ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড কর্নওয়ালিস, তারপর দেখো অপশন সি স্যার জন সোর, ওকে, অপশন ডি লর্ড ওয়েলেসলি। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট কিন্তু কার টেনিওরে হয়েছিল? না, সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ইয়ারটা আমরা অবশ্যই মেনশন করে দেব, সেটা হচ্ছে 1793, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। ওকে, সো 1793-তে হচ্ছে পার্মানেন্ট অফ সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড। নেক্সট দেখো, দ্য ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড ওয়াজ হেল্ড। তাহলে প্রথম সেন্সাস কার আমলে হয়েছিল? কোন ব্রিটিশ পিরিয়ডের টাইমে হয়েছিল? ওকে, অপশন এতে দেখো দেওয়া রয়েছে লর্ড ডাফরিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি লর্ড লিটন, অপশন সি লর্ড মেও অ্যান্ড অপশন ডি হচ্ছে দেখো লর্ড রিপন। তাহলে প্রথম সেন্সাস হয়েছিল কিন্তু হচ্ছে লর্ড মেওর টাইমে, এবং সালটা হচ্ছে কিন্তু দেখে নাও, আমরা কিন্তু ব্র্যাকেটে লিখে দিচ্ছি 1872। তাহলে 1872-এ প্রথম সেন্সাস বা প্রথম ব্রিটিশ পিরিয়ডের প্রথম কিন্তু জনগণনা হয়েছিল। লাস্ট নাম্বার 40 কোশ্চেন দেখো, হুইচ ভাইসরয় ওয়াজ মার্ডার্ড ইন হিজ টেনিওর। তাহলে এদের মধ্যে কাকে তার টাইম পিরিয়ডের মধ্যেই মারা হয়? ওকে, অপশন এতে দেখো দেওয়া রয়েছে লর্ড কার্জন, অপশন বি লর্ড মেও, অপশন সি লর্ড রিপন অ্যান্ড অপশন ডি লর্ড ওয়েলেসলি। রাইট আনসার ইজ অপশন বি লর্ড মেও। ওকে, তাকে কিন্তু মারা হয় হচ্ছে আন্দামানে। তাহলে কোন ভাইসরয় ওয়াজ মার্ডার্ড ইন হিজ টেনিয়ার? রাইট আনসার উইল বি অপশন বি লর্ড মেও। আন্দামানে তাকে কিন্তু হত্যা করা হয়, অ্যাসেন্টেড ইন আন্দামান। তাহলে আমাদের এই পর্যায়ে তোমাদের এমসিকিউর প্রায় 40টা কোশ্চেন সেট আমরা দেখালাম, এবং এখানে কিছু পাজল করা কোশ্চেনও দেখতে পেলে, এবং তার সাথে সাথে আমরা বললাম আইএনএমের ভীষণ ইম্পর্টেন্ট সেগমেন্ট থেকে এখানে কিন্তু কোশ্চেনগুলো রাখা রয়েছে। এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে এবং দেখতে পাবে ইয়ার ওয়াইজ যে সমস্ত কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু এর মধ্যে কোনো না কোনো কোশ্চেন ডেফিনেটলি রয়েছে। প্রত্যেকটা কিন্তু বিভিন্ন পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষাতে যেরকম আসে সেখান থেকেই কিন্তু নেওয়া। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যে সেটগুলো নিয়ে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো, আশা করি এগুলো তোমাদের কাজে দেবে এবং উপকারে আসবে। ওকে, থ্যাংক ইউ সকলকে।